ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ পোয়েম যেটা সেমিস্টার 1-এ আছে। আমি তোমাদেরকে এমনভাবে পড়ানোর চেষ্টা করব যাতে এই কবিতাটা পড়ার পরে এই কবিতা সম্পর্কে তোমাদের সমস্ত রকম ডাউটস ক্লিয়ার হয়ে যায় এবং সেই সঙ্গে এই যে কবিতাটা, এই কবিতার যাবতীয় এমসিকিউ তোমাদের সলভ হয়ে যায় আজকের ভিডিওটা থেকেই। আমি সবাইকে বলবো যারা সেমিস্টার 1-এ পড়ছো তারা এই ভিডিওটা খুব গুরুত্ব দিয়ে দেখবে। আমাদের আজকের কবিতাটা দ্য ব্যাঙ্গেল সেলার্স, রিটেন বাই ইন্ডিয়ান পোয়েট সরোজিনী নাইডু। একটা সরোজিনী নাইডুর লেখা একটা কবিতা। তিনি একজন পলিটিশিয়ানও ছিলেন, তাকে ভারতের নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। আমাদের কবি সম্পর্কে তেমন তথ্য না জানলেও চলবে। আমরা এই যে কবিতাটা দেখব, এই কবিতাটা এক্সপ্লোর করছে দ্য লাইফ অফ ইন্ডিয়ান ওমেন, অর্থাৎ ভারতীয় যে ওমেন, সেই ওমেনদের যে লাইফ, সেই লাইফটাকে কী করছে, সেই লাইফটাকে এক্সপ্লোর করছে, বর্ণনা করছে, তুলে ধরছে মানুষের সামনে। সেই সঙ্গে ইন্ডিয়ান কালচার তুলে ধরছে, সেই সঙ্গে তুলে ধরছে ট্র্যাডিশন রিভলভিং অ্যারাউন্ড ওমেন, এবং মেয়েদেরকে নিয়ে কী সমস্ত ট্র্যাডিশন, কী সমস্ত ঐতিহ্য প্রচলিত আছে আমাদের সমাজে, আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে, সেই জিনিসটা এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। দেখো, এই যে কবিতাটা, এই কবিতাটা আমরা তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু পুরো বিষয়টাকে লিখে দেওয়ার চেষ্টা করেছি। এই কবিতাটা হচ্ছে ব্যাঙ্গেল সেলার্স, মানে চুড়ি বিক্রিকে কেন্দ্র করে চুড়ি বিক্রেতাদের নাম দিয়ে দেখো কবিতাটার নাম দেওয়া হয়েছে। ব্যাঙ্গেল মানে চুড়ি, সেলার্স মানে বিক্রেতা। এখানে ব্যাঙ্গেল অর্থাৎ চুড়ি হলো একটা ইম্পর্টেন্ট অর্নামেন্ট ফর ডেকোরেশন অফ ওমেন ইন ইন্ডিয়ান সোসাইটি। ভারতীয় সোসাইটিতে চুড়ি হচ্ছে মেয়েদের সাজানোর বা মেয়েদেরকে সজ্জিত করার একটা গুরুত্বপূর্ণ অলংকার হিসেবে বিবেচিত হয়। এই চুড়িগুলো বিক্রিকে কেন্দ্র করে এবং চুড়ির রঙকে কেন্দ্র করে ইন্ডিয়ান ওমেনদের বিভিন্ন স্টেজেস অফ লাইফকে এই কবিতার মধ্যে দিয়ে সরোজিনী নাইডু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এই পোয়েমটা যদি আমি বলি যে এই পোয়েম, দেখো দিস পোয়েম ওয়াজ ইনক্লুডেড ইন দ্য বার্ডস অফ টাইম। এই যে কবিতাটা দ্য বার্ড অফ টাইমে ইনক্লুডেড ছিল, অর্থাৎ বার্ড অফ টাইম হচ্ছে এই কবিতাটার সোর্স। সে সঙ্গে এই কবিতাটা পাবলিশড হয়েছিল 1912 সালে। এই কবিতাটা আমি তোমাদের সঙ্গে লাইন বাই লাইন এক্সপ্লেন করব, খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি প্রতিটা শব্দ বোঝানোর চেষ্টা করব। দেখো, কবিতাটার নাম ব্যাঙ্গেল সেলার্স। স্ট্যানজাটা কি বলা হয়েছে, দেখো এই কবিতাটা অধিকাংশ হচ্ছে অক্টাসিলেবিক কবিতাটা, অর্থাৎ এই কবিতাতে আমরা দেখব, দেখো প্রত্যেকটা যে স্ট্যানজা, এই স্ট্যানজাতে টোটাল 6টা করে লাইন আছে এবং টোটাল হচ্ছে 4টে স্ট্যানজা আছে, অর্থাৎ 24 লাইনের একটা কবিতা। দেখো, আমি কবিতাটা আগে তোমাদেরকে বলি, তারপরে কবিতার রাইম স্কিমটা আমি বোঝাতে পারবো। ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমি প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে পিকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখবে তোমরা সাইডে একটা পিকচার তোমাদের ভেসে উঠবে। ব্যাঙ্গেল সেলার্স আর উই বলছে আমরা হলাম ব্যাঙ্গেল সেলার্স হু বিয়ার, যারা বহন করি। দেখো, এখানে ব্যাঙ্গেল সেলার্স বলতে বোঝানো হয়েছে স্পিকার্স অফ দ্য পোয়েম। এই কবিতাতে ব্যাঙ্গেল সেলার্স হচ্ছে স্পিকার, এই কবিতার যে স্পিকার তারা হচ্ছে ব্যাঙ্গেল সেলার্স। বলছে হু বিয়ার, অর্থাৎ যারা আমরা যারা বহন করি, কি বহন করি, আওয়ার শাইনিং লোডস, আমাদের উজ্জ্বল বা ঝকঝকে লোডস, বোঝা বহন করি, টু দ্য টেম্পল ফেয়ার, অর্থাৎ মন্দিরের যে মেলা হয় সেই মেলায় আমরা কি করি, আমরা এগুলোকে বিক্রি করি। কোনগুলোকে বিক্রি করি, অর্থাৎ এই যে ব্যাঙ্গেল, সেগুলোকে বিক্রি করার কথা বলা হয়েছে। এখানে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে শাইনিং লোডস বলতে কি বোঝানো হয়েছে। দেখো, শাইনিং লোডস মানে বোঝানো হয়েছে গ্লিমিং গুডস অফ, গ্লিমিং গুডস মানে হচ্ছে উজ্জ্বল বা ঝকঝকে কোনো একটা বিষয় বা জিনিসকে বোঝানো হয়েছে। এ লট অফ ভ্যারিয়াস কাইন্ডস অফ ব্যাঙ্গেলস। অ্যাকচুয়ালি এখানে শাইনিং লোডস বলতে বোঝানো হয়েছে বিভিন্ন ধরনের ব্যাঙ্গেলসকে এখানে বোঝানো হয়েছে। আমরা জানি যারা ব্যাঙ্গেল সেলার হয়, আমরা হয়তো একটা দুটো চুড়ি কিনি বা হয়তো এক হাতের জন্য বা দু হাতের জন্য 2 ডজন আমরা চুড়ি কিনলাম। দেখা গেল যে এটা আমাদের কাছে কিন্তু ওয়েট
ওয়েটই মনে হবে না, ওজন মনে হবে না। কিন্তু যারা এই চুড়ি বিক্রি করছে তারা অনেকগুলো চুড়ি একসঙ্গে বোঝা আকারে বিক্রি করছে, ফলে অনেকগুলো চুড়ি মিলিয়ে তাদের যে বোঝাটা তৈরি হচ্ছে সেই বোঝাটা অনেক ওজন থাকে। তাই এখানে শাইনিং লোডস অর্থাৎ বিভিন্ন রঙের বিভিন্ন কালারের যে চুড়ি, সেই চুড়িগুলোকে এখানে লোডস আকারে দেখানো হয়েছে। তারপরের লাইনে কবি বলছেন, কি বলছেন, হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট। এখানে কবি তুলনা করছেন, কবি এখানে তুলনা করছেন, কি তুলনা করছেন, কবি তুলনা করছেন এই যে ব্যাঙ্গেলগুলোকে, এই যে চুড়িগুলোকে তিনি তুলনা করছেন কিসের সঙ্গে তুলনা করছেন, দেখো বলছে ডেলিকেট, অর্থাৎ এগুলো হচ্ছে ডেলিকেট, এগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম। ডেলিকেট মানে হচ্ছে ফ্রাজাইল, মানে হচ্ছে ভঙ্গুর। আমি যদি বলতে চাই তাহলে এটা অ্যাকচুয়াল অর্থ দাঁড়াবে ইজিলি ব্রোকেন, যেগুলোকে খুব সহজে ভেঙে ফেলা যায়, যেগুলোকে খুব সহজে ভেঙে ফেলা যায়, ঠিক আছে, বা ব্রিটেল বা ইনফার্ম। ব্রাইট মানে উজ্জ্বল, ঝকঝকে, বুঝলে। ঠিক তারপরে কি বলেছে, রেনবো টিংড সার্কেলস অফ লাইট, বলছে কে নেবে এই সূক্ষ্ম উজ্জ্বল দ্রুতিময়, মানে দেখো রেনবো টিংড মানে হচ্ছে বিভিন্ন রঙের যে সার্কেলস অফ লাইট অর্থাৎ আলোর যে বলয়, এই আলোর বলয়গুলোকে কে নেবে। আমি দেখো এই আলোর বলয়টা ঠিক কেমন রকম সেটা আমি একটু ছবির মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো এখানে এই যে রেইনবো টিংড মানে হচ্ছে মাল্টি কালার্ড, বিভিন্ন রঙের, অর্থাৎ রেনবো বিভিন্ন রঙের তুমি দেখতে পাবে যে 7 রং থাকে, ফলে কোনো কোনো চুড়িতে দেখা যায় যে অনেকগুলো রং থাকে, একের অধিক রং, এটাকে বোঝানো হয়েছে। তারপর বলছে দেখো সার্কেলস অফ লাইট, অর্থাৎ কোনো একটা আলোক বলয় ঠিক যেমন জলজল করে উজ্জ্বল করে, যেমন দ্রুতিময়, ঠিক তেমনই যেন চুড়িগুলো তেমন যেন এখানে দ্রুতিময়। অর্থাৎ এখানে এই সার্কেলস অফ লাইটের সঙ্গে তুলনা করা হচ্ছে বিভিন্ন রঙের যে চুড়ি, সেই বিভিন্ন রঙের চুড়িগুলোর তুলনা করা হচ্ছে। এখানে আমরা এই কবিতার যে প্রথম লাইন, সেই প্রথম লাইনে যদি আমরা লক্ষ্য করে দেখতে পাবো ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা বলতে পারতাম উই আর ব্যাঙ্গেল সেলার্স, না বলে কবি ঠিক এই যে লাইনটা, এই লাইনে কবি উল্লেখ করছেন ব্যাঙ্গেল সেলার্স আর উই না বলে তিনি যদি এমনটা বলতেন উই আর দ্য ব্যাঙ্গেল সেলার্স হু বাই, তাহলে অ্যাকচুয়ালি এটা গ্রামাটিক্যালি কারেক্ট হতো। কিন্তু কবি এখানে বিশেষ ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, যে ফিগার অফ স্পিচটার নাম হচ্ছে হাইপার ব্যাটন, HYPER, হাইপার ব্যাটন, BATON, হাইপার ব্যাটন। বোঝাতে পারলাম? আচ্ছা, ঠিক তারপরে দেখো কি বলে দিয়েছে, লাস্টারাস টোকেন অফ র্যাডিয়েন্ট লাইফ। লাস্টারাস মানে হচ্ছে শাইনিং বা গ্লিমিং, অর্থাৎ উজ্জ্বল ঝকঝকে, টোকেন্স মানে এখানে সিম্বল বা শাইনিং মেকার, এখানে হচ্ছে মেকার অর্থাৎ উজ্জ্বলতা তৈরি করে এরকম প্রতীক, বলছে দ্যুতিময় প্রতীক অফ র্যাডিয়েন্ট লাইফস। এখানে র্যাডিয়েন্ট লাইফ মানে বোঝানো হয়েছে ভেরি ব্রাইট, অর্থাৎ অনেক উজ্জ্বল, ভেরি ব্রাইট মানে অনেক উজ্জ্বল, বা ওয়েল লিভড অর্থাৎ খুব মানে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের কি বলছে যে লাস্টার্স টোকেন অফ র্যাডিয়েন্ট লাইফ, অর্থাৎ এই যে চুড়িগুলো, এই চুড়িগুলো হচ্ছে ভেরি ব্রাইট এবং ওয়েল লিভড, অর্থাৎ খুব উজ্জ্বল এবং স্বাচ্ছন্দ্যে বসবাসের সঙ্গে এই যে তুলনা করছে তার একটা প্রতীক রূপে এখানে তাকে তুলে ধরা হয়েছে। কাদের জন্য এই চুড়িগুলোর কথা বলা হচ্ছে, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এখানে কবি রিপিটেশন ইউজ করেছেন, হ্যাপি ডটার্স মানে সুখী কন্যাদের এবং সুখী স্ত্রীদের বা বউয়েদের জন্য এই চুড়িগুলো উপযুক্ত চুড়ি। অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে তিনি চুড়ির বিভিন্ন রঙগুলোকে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা চলে যাব এই যে জায়গাটা আমরা পড়লাম, এই যে ফার্স্ট স্ট্যাঞ্জাটা পড়লাম, এই ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কবি কি বোঝাতে চেয়েছেন সেটা আমি তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছি। দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, বলছে এটা গুরুত্বপূর্ণ কিসের জন্য, দেখো ভালো করে বোঝো বিষয়টা। দো দ্য স্পিকার অফ দ্য পোয়েম আর সেভারেল, বলছে যদিও এই কবিতার মধ্যে স্পিকার যারা তারা অনেকগুলো স্পিকার, আমি এখানে বলেছিলাম দেখো যে স্পিকারগুলো এখানে স্পিকার্স বলা হয়েছিল প্লুরাল ইন নাম্বার, এর সংখ্যার দিক থেকে এরা বহুবচন, তবু ইট অ্যাপিয়ার্স অ্যাজ ইফ দেয়ার ইজ সিঙ্গেল স্পিকার, কিন্তু মনে হয় যেন কোনো একজন স্পিকার এই
এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো একটা ব্যাঙ্গেল সেলারকে এখানে বোঝানো হয়েছে। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এটার কারণ এটাই যে দে অল হ্যাভ দ্য সেম পারপাস, কারণ তাদের প্রত্যেকেরই একই উদ্দেশ্য, দাস ইন সিঙ্গুলারলি অ্যাজ আ ক্লাস এসেন্স। এই কারণের জন্য এখানে এদেরকে একটা সিঙ্গুলারলি, একটা ক্লাস এসেন্স, একটা দলের সমষ্টি রূপে এখানে বোঝানো হয়েছে, বা এসেন্স মানে আমরা জানি রসদ রূপে এখানে বোঝানো হয়েছে। বলছে অলসো দ্য ব্যাঙ্গেল সেলার্স হিয়ার আর কল্ড টোকেন অফ রাডিয়েন্ট লাইভস। বলছে এখানে যে ব্যাঙ্গেল সেলারদেরকে এখানে বোঝানো হয়েছে লাস্টার্স টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, যে প্রতীক বোঝানো হয়েছে। ইট শো জাস্ট, আর এই বিষয়টা আমাদেরকে দেখায় যে দ্য ইন্ডিয়াননেস অফ দ্য পোয়েম, এই কবিতার মধ্যে ভারতীয় সত্তাকে এখানে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। ওয়ার ব্যাঙ্গেলস আর বট অন স্পেশাল অকেশনস, যেখানে চুরি কেনা হয় বিভিন্ন অকেশনে, অ্যান্ড আর অ্যাসোসিয়েটেড উইথ হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, এবং এই চুরিগুলো যেন হ্যাপিনেস, সুখের, স্বাচ্ছন্দ্যের এবং উন্নয়ন বা এখানে প্রসপারিটি অর্থাৎ উন্নতির প্রতীক বা উন্নতির সঙ্গে এটা যুক্তিযুক্ত হিসাবে এটাকে তুলে ধরা হয়েছে। চলে গেলাম, দেখো এখানে আমরা একটু রাইম স্কিমটা দেখার চেষ্টা করব। এই কবিতাতে তিনি ইউজ করছেন বিয়ার, দেখো ফেয়ার, তাই না? তাহলে এ এ আমি বলতে পারি ব্রাইট লাইট, বিবি বলতে পারি দেখো লাইভস ওয়াইফ, তাহলে এ এ বিবি সিসি, এরকম প্যাটার্নে লেখা হয়েছে, এ এ বিবি সিসি, এইরকম প্যাটার্নে যেন এই ছন্দটা, এই কবিতার ছন্দটা যেন লেখা হয়েছে। দেখো প্রত্যেকটা লাইনের সঙ্গে সেটা মিলে যাচ্ছে। ঠিক তারপরে দেখো স্ট্যাঞ্জা নাম্বার 2, আমরা চলে গেলাম স্ট্যাঞ্জা 2-তে। সাম আর ফিট, সাম আর মিট ফর আ মেডেন্স রিস্ট। বলছে কিছু কিছু চুড়ি আছে, কিছু কিছু ব্যাঙ্গেলস আছে, আর মিট, মিট বলতে এখানে সুটেবল বা ফিট বা অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, কাদের জন্য? ফর আ মেডেন্স রিস্ট। মেডেন বলতে হচ্ছে আনম্যারিড ইয়াং ওমেন, অর্থাৎ অবিবাহিত যুবতী মহিলা বা মেয়েদের যে রিস্ট অর্থাৎ হাতের কবজি, তার জন্য উপযুক্ত এখানে বলা হয়েছে। দেখো এখানেও যে রিস্ট শব্দটা, তার সঙ্গে এখানে মিস্ট, এই শব্দের একটা আমরা মিল খুঁজে পেয়েছি কবিতার মধ্যে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এই চুড়িগুলো দেখতে কেমন? বলছে এই চুড়িগুলো যেন সিলভার এবং ব্লু কালার। তাহলে এগুলোকে তুলনা করা হচ্ছে সিলভার এবং ব্লু কালারের যে চুড়ি, সে চুড়ি এর রঙগুলো কি না, তো সিলভার এবং ব্লু কালার। কাদের জন্য এই চুড়িগুলো উপযুক্ত? এই চুড়িগুলো উপযুক্ত হচ্ছে আনম্যারিড ইয়াং গার্লের জন্য বা মেডেন্স রিস্টের জন্য। এমসিকিউ কিন্তু এটা এখান থেকে একটা হয়ে যাচ্ছে। কালার অফ দ্য ব্যাঙ্গেলস, ব্যাঙ্গেলসের কালার কেমন? সিলভার অ্যান্ড ব্লু এখানে। অ্যাজ মাউন্টেন মিস্ট, সিলভার এবং ব্লু কালারের যে চুড়িগুলো এখানে আছে, সেই চুড়িগুলোকে তুলনা করা হচ্ছে মাউন্টেন মিস্ট। মিস্ট মানে হচ্ছে পাতলা কুয়াশা, থিন ফগকে এখানে বোঝানো হয়েছে। দ্যাট হ্যাংস ওভার দ্য মাউন্টেন, যেটা পর্বতের উপরে কি থাকে, যেটা পর্বতের উপরে তোমার থাকে। আমি ছবি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা, যেটা ছবি দেওয়া সম্ভব আমি দিয়ে দিচ্ছি। দেখো পাশে একটা ছবি যাচ্ছে, সেই ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কুয়াশা বা মিস্ট থাকলে, আকাশে মিস্ট থাকলে পর্বতের উপরের অংশটা যেন নীলাভ একটা রং ধারণ করে ফেলে। ঠিক বলছে ওই রকমই যেন নীলাভ রং বা সিলভার রং যেন রঙের যেন চুড়ি, অর্থাৎ এর সঙ্গে তুলনা করা হচ্ছে মাউন্টেন মিস্টের সঙ্গে সিলভার এবং ব্লু কালারের তিনি এখানে তুলনা করেছেন, অর্থাৎ এখানে একটা বিশেষ ধরনের সিমিলি তিনি ইউজ করেছেন। সাম আর ফ্লাস্ট লাইক বার্ডস দ্যাট ড্রিম, কিছু কিছু হচ্ছে ফ্লাস্ট, ফ্লাস্ট বলতে রেড, লাইট রেড, অর্থাৎ মানে উজ্জ্বল লাল, অ্যান্ড পিঙ্ক কালার, এবং তোমার ওই পিঙ্ক কালারের যে চুড়ি, আমি ছবিটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই রকমের চুড়ি, দ্যাট বা লাইক বার্ডস, এটা এই যে চুড়ি অর্থাৎ এই যে লাইট রেড বা পিঙ্কিশ বা রেডিশ পিঙ্ক যে কালার, এই কালারের সঙ্গে তিনি তুলনা করছেন, এখানে সিমিলি ইউজ করেছেন তিনি। কথাটা দেখো লাইক দিয়ে আছে মানে তিনি তুলনা করছেন। যখন তুলনাটা যখন স্পষ্ট লাইক বা অ্যাজ ব্যবহার করে তুলনা করা হয় তখন সেটা সিমিলি হয়। তো এখানে সিমিলিটা ইউজ করছেন, কার সঙ্গে তিনি তুলনা করছেন দ্য বার্ডস। বার্ডস বলতে এখানে ফ্লাওয়ার বার্ডস, অর্থাৎ
ফুলের কুড়ির কথা বোঝানো হয়েছে, দ্যাট ড্রিম, যেটা স্বপ্ন দেখে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রাউ, অর্থাৎ অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রাউ বলতে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ মৃদু যে উপত্যকা, বা ব্রাউ বলতে এখানে দেখো, ব্রাউ বলতে এখানে স্লপ, ব্রাউ বলতে এখানে আমি একটু তোমাদের জন্য দেখাচ্ছি, দেখো ব্রাউ বলতে এখানে স্লপকে বোঝানো হয়েছে। ব্রাউ বলতে হিয়ার ব্রাউ মিন্স স্লপ, ঠিক আছে। অর্থাৎ তোমার যে উপত্যকা নদী বা ছোট যে নদী, যে জলধারা যে প্রবাহিত হয়, সেই জলধারার আশেপাশে যে জায়গাটা সেটা এখানে স্লপ, ঠিক আছে। আচ্ছা, কি বলছে যে মাউন্টেন স্ট্রিম, তাই না, দ্যাট ড্রিম ব্রাউ অফ আ মাউন্টেন উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড বলতে এই যে বনানীর যে জলধারা, সেই বনানীর জলধারার মতো, দ্যাট বনানীর জলধারায় যেটা স্বপ্ন দেখে তাই বলা হয়েছে। তার মানে এখানে কি বোঝানো হয়েছে, এখানে অ্যাকচুয়ালি ফ্লাওয়ার বার্ডস, এই ফ্লাওয়ার বার্ড অর্থাৎ ফুলের যে কলিগুলো হয়, সেই ফুলের কলিগুলো বলছে গ্রো অন দ্য স্লপ অফ ফরেস্ট, অর্থাৎ যে বন, সেই বনের স্লপ বা কোনো একটা উপত্যকা বা উঁচু ভূমিতে কি হয় মোটামুটি সেটা জন্মগ্রহণ করে। বার্ডস আর ইমাজিন টু বি ড্রিমিং, এই বার্ডসকে এখানে কী করা হয়েছে, তুলনা করা হয়েছে কী রূপে, বার্ডসই যেন এখানে কল্পনা করা হচ্ছে যে বার্ডসই যেন এখানে স্বপ্ন দেখছে, এমনটা করা হচ্ছে। অর্থাৎ এখানে কুমারী মেয়ে, ওই যে মেইডেন বলা হয়েছিল, কুমারী মেয়ে বা অবিবাহিত মেয়েদের বিয়ে নিয়ে স্বপ্ন দেখাকে কেন্দ্র করে, তাদের চুরির রং বা তাদের যে স্বপ্ন দেখা, বিয়েকে কেন্দ্র করে যে স্বপ্ন দেখা, সেটা এখানে বোঝানো হয়েছে। সামার অ্যাগ্লো উইথ, কিছু কিছু আছে যেগুলো ঝলমল করে, যেগুলো বার্নিং বা গ্লোয়িং, যেগুলো ঝকঝক করে, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, যেটা বিদীর্ণ করে আসে, অর্থাৎ বিদীর্ণ করে আসা টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ ব্রন লিভস। লিভস বলতে দেখুন এখানে পাতা, অর্থাৎ নিউ ব্রন লিভস, সদ্য জন্মানো পাতা, টু দ্য লিম্পিড গ্লোরি। লিম্পিড মানে হচ্ছে, দেখো আমি এখানে তোমাদের বলে দিই, লিম্পিড মানে হচ্ছে স্প্লেন্ডার বা গ্লিম বা লুমিনিসেন্স বা লুমিনাস, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে উজ্জ্বল দ্যুতিময়। দেখো এখানে লিম্পিড গ্লোরি মানে কি, লিম্পিড গ্লোরি মানে হচ্ছে উজ্জ্বলতার গর্ব নিয়ে নতুন জন্মানো যে পাতা, সেই পাতার বিদীর্ণ করা যে উজ্জ্বল দ্যুতি নিয়ে জন্মানো, বিদীর্ণ করে উজ্জ্বল দ্যুতি নিয়ে জন্মানো যে নতুন পাতা, সেই পাতার মতো যেন তারা ঝলমল করে ওঠে। অর্থাৎ সদ্য গজিয়ে হচ্ছে পাতার উপরে যদি সূর্যকিরণ বা কোনো একটা লাইট এসে পড়ে, তাহলে ঠিক যেমন ঝলঝল করে ওঠে, ঠিক তেমন যেন এখানে জলজল করে উঠছিল, ঠিক আছে। আমি প্রথমে দেখো তোমাদেরকে আমি কয়েকটা জিনিস বলে দিই। এখানে কিন্তু বেশ কিছু সিমিলি এবং মেটাফোর তিনি ইউজ করেছেন, আমরা এমসিকিউ প্রশ্ন সলভ করতে গিয়ে এখানে বুঝতে পারবো। দেখো এই যে কবিতাটা, এই কবিতাটার স্ট্যান্ডা 2তে অ্যাকচুয়ালি কবি কী বোঝাতে চেয়েছেন, ইন ইন্ডিয়ান সোসাইটি ব্যাঙ্গেলস হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট কালচার অ্যান্ড রিলিজিয়াস প্লেস। আমরা জানি যে ব্যাঙ্গেল এটা হচ্ছে বিভিন্ন কালচার এবং রিলিজিয়াস প্লেস। এই যে চুরি, মুসলিম ধর্মে একরকম, হিন্দু ধর্মে একরকম, প্রতিটা ধর্মে চুরি কিন্তু আলাদা হয়ে যায়, বা বিভিন্ন কালচারে যখন আমরা প্রবেশ করে যাই, আমরা জানি ভারতের মধ্যে বিভিন্ন কালচার থাকে। এই যে বিভিন্ন যে সংস্কৃতিতে গেলে চুরি রং বদলে যায়, বা চুরি যে পরার প্রবণতা বা সেটা কী ধরনের চুরি পরবে সেই জিনিসটা বদলে যায়। ডিফারেন্ট কালার্ড ব্যাঙ্গেলস আর ওন্ড বাই ওমেন ইন ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ। বলছে যে বিভিন্ন স্টেজের মেয়েরা, বিভিন্ন বয়সের মেয়েরা বিভিন্ন ধরনের চুড়ি পরে। ব্লু, সিলভার অ্যান্ড গ্রিন আর জেনারেলি ওন বাই ইয়াং মেডেন্স। বলছে ব্লু কালার, সিলভার কালার বা গ্রিন কালারের যে চুড়িগুলো হয় সেগুলো কারা কারা পরে, আমি ছবি তোমাদের দেখিয়ে দিয়েছি কারা কারা পরে না, তো এটা পরে হচ্ছে ইয়াং কুমারী মেয়েরা পরে। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য পোয়েট uses the word flash like birds that dream। এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন, the word birds here suggestive of singleness। অর্থাৎ এখানে বার্ডস বলতে যেমন ফুলের কুড়ি বোঝানো হয়েছিল লিটারাল মিনিং, কিন্তু ইন্টারনাল মিনিংয়ে যদি আমরা যাই ইন্টারনাল মিনিংয়ে, তাহলে বুঝতে পারবো যে এখানে কবি ওই যে একা থাকা বা একাকিত্বের সিঙ্গেলনেস, মানে একার থাকার যে ইঙ্গিত বা একাকী, এই ইঙ্গিতটাকে তিনি এখানে দিতে চেয়েছেন। বার্ডস দ্যাট ড্রিম, অর্থাৎ প্রেজেন্ট বিফোর আস অ্যান ইমেজ অফ ইয়াং গার্লস। অর্থাৎ এখানে বার্ডস দ্যাট ড্রিম বলতে
ইয়াং যে ওম্যান বা ইয়াং যে গার্ল, সেই ইয়াং মেয়েদের কী করার কথা বোঝানো হয়েছে? ড্রিমিং অফ ম্যারেজ, বিয়েকে নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে এখানে তিনি বোঝাতে চেয়েছেন। ইন দিস স্ট্যান্জা দ্য পোয়েট প্রেজেন্টস দ্য স্টেজ অফ ইয়াথ ইন আ ওমেন্স লাইফ। এই যে স্ট্যান্জার মধ্যে দিয়ে কবি এখানে মেয়েদের যে ইয়াত অর্থাৎ অল্প বয়সী মেয়েদের যে জীবন সেই জীবনকে এখানে তিনি বোঝাতে চেয়েছেন। এই হচ্ছে তোমাদের, আমরা আজকে দুটো পার্ট নিয়ে আলোচনা করলাম, স্ট্যান্জা 1 এবং স্ট্যান্জা 2। তোমাদেরকে এইগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বলে দিলাম। এবার দেখবে তুমি এমসিকিউ করতে গেলে নিজে এমসিকিউগুলো সব পেরে যাবে। তাহলে ইউনিট তোমাদের যে স্ট্যান্জা 2 এবং স্ট্যান্জা 3 নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবে। কোন বিষয়ে ভিডিও দিলে তোমাদের উপকার হবে সেটাও জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, মনে হয় যে একটু বেটার তথ্য তোমরা পেয়েছো, আমি বলবো এই ভিডিওটা তুমি তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।